তার মানে আমাদের আজকের এই যে সেশনটা হবে, এই সেশনটা কিন্তু মূলত বলতে পারো তোমরা যারা এখানে হবু শিক্ষক শিক্ষিকা, তো হবু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক পিপিটিতে রেখে দিয়েছি। যখন তোমরা পিডিএফ আকারে এই পিপিটিটা ক্লাসের পর পাবে, দেখবে পিছনে আমি কিন্তু এই চ্যাপ্টারের উপর কি কি প্রশ্ন আসতে পারে বা এসেছে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো সুতরাং চাপ নিও না। তো এই ক্লাসরুম প্রক্রিয়া, ক্লাসে গিয়ে তোমরা কিভাবে পড়াবে, সেই ক্লাসরুম প্রক্রিয়া সংক্রান্ত আজকের আমাদের এই ক্লাস সেশন, ঠিক আছে? সবাই যারা পরে জয়েন করেছো, সেটা হচ্ছে তাদেরকেও শুভ সন্ধ্যা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেশনটা আজকে শুরু করি। ছবিটা দেখে বুঝতে পারছো একটা ক্লাসরুমের ছবি, ঠিক আছে? এখন প্রশ্ন যেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ক্লাসরুম এটার বাংলা হচ্ছে শ্রেণীকক্ষ, আমার পিপিটিতে একটা ডেফিনেশন দেওয়া আছে, এটা না দেখে তোমরা আমাকে একটু বলতে পারবে শ্রেণীকক্ষ? তোমাদের মধ্যে অনেকেই এখানে হয়তো এসএলএসটি পরীক্ষা এবারে দিয়েছো, নবম দশম এবং একাদশ দ্বাদশে, এবং অনেকেই যারা এখানে আমার সঙ্গে ক্লাস করছো তোমরা অনেকেই হয়তো, আমি মনে করি যে তোমরা হয়তো ডাক পাবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউতে তোমাদেরকে ডেমো একটা কিন্তু, এবং ইন্টারভিউ অর্থাৎ 20 নম্বরের ইন্টারভিউ তোমাদের থাকবে। সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা করতেই পারে যে আপনি যে শিক্ষক হতে চান, তো শ্রেণীকক্ষতে গিয়ে আপনি ক্লাস করাবেন। আচ্ছা, শ্রেণীকক্ষটার অর্থ কি? শ্রেণীকক্ষ বলতে আপনি কি বোঝেন, কিভাবে ব্যাখ্যা করবেন বলো দেখিনি আমাকে। থ্যাংক ইউ বৈশালীকে ধন্যবাদ। বৈশালী বলেছে আপনার পড়ানো, ধন্যবাদ বৈশালী। বলো শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়, কি বলবে শ্রেণীকক্ষ অর্থ? আমার পিডিএফ এ দেওয়া আছে। তোমরা যারা এসএলএসটির এবারে মনে করছো ডাক পাওয়ার মতো নাম্বার তোমরা পেয়েছো, স্কোর করতে পেরেছো, তোমরা অবশ্যই আমার এই পিপিটিতে দেওয়া এই যে শ্রেণীকক্ষ ডেফিনেশনটা অবশ্যই পড়ে যাবে, এটা তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবেই। শ্রেণীকক্ষ বলতে, আচ্ছা শাহিন বলেছে প্লিজ ওয়েট স্যার, মানে শাহিন লিখছে, শাহিন লিখে আমাদেরকে জানাবে। দেখা যাক, আমি শাহিনের উত্তরটার অপেক্ষায় আছি। তার মধ্যে যদি আরো যদি কেউ থাকো তাহলে সেটা আমাকে উত্তর অবশ্যই লিখে পাঠাবে, ঠিক আছে? মানে তোমরা কমেন্টে লিখে। এটা শিক্ষার জায়গা যেখানে কোনো বাধা থাকে না। অনু অনু বলেছে, আমি অনুর কমেন্টটা পড়লাম। অনু বলেছে শ্রেণীকক্ষ বলতে বোঝায় একটা শিক্ষার জায়গা যেখানে কোনো বাধা থাকে না, ঠিক আছে? আর অনু ছাড়া, অনু উত্তর দিয়েছে, আর কি কেউ উত্তর দেবে? আর কি কেউ উত্তর দেবে? আর কি কেউ? আচ্ছা, এ রুম, এখানে আমাদের আরেকজন কমেন্ট করে আনসার দিয়েছে, তার নাম হচ্ছে নার্গিসা খাতুন। তো এখানে নার্গিসা যেটা উত্তর দিয়েছে, ও বলেছে এ রুম where we get students learn new things without any difficulty। মানে বাংলা করলে দাঁড়ায়, ও বলেছে একটা একটা ঘর, একটা গৃহ, একটা ঘর যেখানে আমরা শিক্ষার্থীদের পাই এবং নতুন কিছু জিনিস শেখাই কোনো বাধা ছাড়াই। সুপ্রিয়া বলেছে শিক্ষার সার্বিক উন্নতির পরিবেশ যাতে থাকে। আচ্ছা, মৌসুম বলেছে শিক্ষা দানের উপযোগী পরিবেশ যুক্ত ঘর। তাহলে এই যে তোমরা উত্তরগুলো দিয়েছো, প্রত্যেকেই মোটামুটি ঠিকঠাক উত্তর দিয়েছো। তবে আমাকে যদি বলো তাহলে একটা বিষয় আমি তোমাদের বলতে পারি, এখানে মৌসুম খুব ভালো উত্তরটা দিয়েছে, মৌসুমের উত্তরটাই বলবো। শ্রেণীকক্ষ, শিক্ষা, শ্রেণীকক্ষ হচ্ছে কি জানো তো? শ্রেণীকক্ষ হচ্ছে একটা উন্মুক্ত, একটা অবাধ, কি বললাম, উন্মুক্ত, মানে যেটা ওপেন, অবাধ, শিক্ষার উপযোগী একটা পরিবেশ। এই একটা লাইনে, এই একটা শব্দ দিয়ে শ্রেণীকক্ষ বলা। কি বলেছি? উন্মুক্ত। তোমরা বলে স্যার উন্মুক্ত শব্দটা আপনি কেন ব্যবহার? উন্মুক্ত, তোমরা কিন্তু এটা মনে রাখবে না। এত বড় লিখলে কিন্তু ফাইন হবে না, ঠিক আছে? এত বড় তুমি যদি বলো, অন্যরা তোমাকে প্রশ্ন করলে হয়তো তুমি মেরে কেটে হয়তো 1 মিনিট সময় পাবে। তো আমি শ্রেণীকক্ষ বলতে কি বললাম? উন্মুক্ত, এই শব্দটা আমি ব্যবহার করলাম। দেখো, সাধারণত ক্লাসরুম যেগুলো হয়, আমরা ক্লাসরুম বলতে যেটা বুঝি, আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে, তোমরা সবাই ক্লাসরুম থেকেই, আমিও সবাই ক্লাসরুম থেকে পড়াশোনা করে এসেছি। ক্লাসরুম মানে আমরা জানি একটা ঘর, তা সেখানে জানলা থাকবে, একটা দরজা থাকবে, একটা বেঞ্চ, অসংখ্য বেঞ্চ থাকবে, একটা চেয়ার, একটা টেবিল থাকবে। তো স্যার একটা তো ঘর, সেটা উন্মুক্ত হয় কি?
কিন্তু আমরা যদি বিশ্বভারতী চলে যাই, আই মিন আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন শিক্ষার এই শ্রেণীকক্ষের অর্থটা বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন যে শ্রেণীকক্ষের প্রধান শর্তটাই হচ্ছে শ্রেণীকক্ষ হবে উন্মুক্ত। এটা আমার কথা নয়, উন্মুক্ত শব্দটা আমি কিন্তু বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি ওই বিশ্বভারতী বা শান্তিনিকেতনে যখন ওই তার স্কুল প্রতিষ্ঠা করলেন, তিনি সেখানে বললেন যে শ্রেণীকক্ষ, এই শ্রেণীকক্ষ হচ্ছে শিক্ষার একটা অত্যন্ত উপযোগী একটা উপাদান। অত্যন্ত উপযোগী বলবো না, আরো বড় বলা যেতে পারে একটা অপরিহার্য উপাদান। তোমরা এবার মন দিয়ে শুনবে। কবিগুরু বললেন শ্রেণীকক্ষ হবে উন্মুক্ত। কি বললাম বুঝতে পেরেছ? উন্মুক্ত। এবার যখন ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুর মেয়ে তোমরা জানো, তিনি যখন তার সঙ্গে মানে যখন জওহরলাল নেহরুর সঙ্গে চিঠি চালাচালি চলছে, নেহরু বললেন যে ইন্দিরাকে আমি পাঠালাম আপনার কাছে। ইন্দিরা গান্ধী এই বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছিলেন রবি ঠাকুরের সাহচর্য বা তত্ত্বাবধানে। তখন রবি ঠাকুর চিঠিতে লিখলেন জওহরলাল নেহরুকে, সেই চিঠি আমাদের যে রামানন্দ চট্টোপাধ্যায় যে প্রবাসী পত্রিকা সেখানে প্রকাশিত হয়েছে, সেখানে উনি নেহেরুকে লিখলেন যে আমি আমার কাছে শ্রেণীকক্ষ উন্মুক্ত হতে পারে। শ্রেণীকক্ষ একটা বিদ্যালয়, একটা গৃহ, একটা ঘর, কিন্তু সে ঘরের পরিবেশটা উন্মুক্ত ইন দ্য সেন্স যাতে একজন শিক্ষার্থী, উন্মুক্ত শব্দটা তিনি কেন ব্যবহার করলেন, তিনি বললেন একজন শিক্ষার্থী যাতে শ্রেণীকক্ষের চার দেওয়ালের ভিতর সীমাবদ্ধ, তার জ্ঞানের বিচ্ছুরণ তাকে তুমি বিশ্ব জগতের সঙ্গে তোমাকে সম্পৃক্ত, তাই শ্রেণীকক্ষ হবে কি উন্মুক্ত। শ্রেণীকক্ষ হবে সেটাই যেখানে একটা অবাধ জ্ঞানের পরিবেশ থাকে। অবাধ, পরের শব্দটা উনি ব্যবহার করছেন অবাধ। অবাধ মানে কি? যেখানে একজন শিক্ষার্থীর কাছে জ্ঞানের কোনো সুনির্দিষ্ট সীমা পরিসীমা থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি যখন শ্রেণীকক্ষে পড়াতে যাচ্ছ একজন শিক্ষার্থীকে, শুধুমাত্র তোমার ওই যে পাঠ্যক্রম বা তোমার যে সিলেবাস বা বই রয়েছে, ওই বইয়ের সুনির্দিষ্ট কয়েকটা লাইন পড়ে দিয়ে যা তোদের সিলেবাস শেষ করে দিলাম, না, এটা কিন্তু শ্রেণীকক্ষ নয়। শ্রেণীকক্ষ মানে হচ্ছে কি, যেখানে অবাধ জ্ঞানের পরিবেশ থাকে। অর্থাৎ ওই বইয়ের যে পুঁথিগত যে বিদ্যে, সেই বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের কবিতাটা মনে আছে? পুঁথিগত বিদ্যের সঙ্গে সঙ্গে তুমি শ্রেণীকক্ষের মধ্যে তাদেরকে জীবনের শিক্ষা। তাই শ্রেণীকক্ষের দুটো শর্ত, শ্রেণীকক্ষ হবে অবাধ, শ্রেণীকক্ষ হবে উন্মুক্ত। এবং শ্রেণীকক্ষ যেহেতু অবাধ, তাই এখানে কোনো বাধা থাকবে। কি বললাম বুঝতে পেরেছ? এবং শ্রেণীকক্ষ হচ্ছে সেই জায়গা যেখানে শিক্ষক আর শিক্ষার্থীর ভেতর কি হয়, মাই ডিয়ার স্টুডেন্টস, কি হয়? যেটা হয় সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদান। স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদান। এই যে স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদান না থাকলে সেই শ্রেণীকক্ষ কি শ্রেণীকক্ষ হয়, মাই ডিয়ার স্টুডেন্টস? আমি যদি তোমাদেরকে প্রশ্ন না করি ক্লাসের মাঝে, এই যে আমি তোমাদেরকে বলি তোমরা উত্তর দাও, তোমরা উত্তর দাও, জিজ্ঞাসা করি কি বলো, কোনো অসুবিধা হচ্ছে? যদি আমি এটা না করি, ইসমাতারা, গৌরী, মৌলি, আমি যদি, আচ্ছা গৌরী আমাদের এখন এই মুহূর্তে বিশ্বভারতী থেকে পড়ছে, তাহলে গৌরী একটা জিনিস বোঝো, যদি আমি তোমাদের সঙ্গে এই ধরনের একটা ইন্টারেকশন না রাখি, যেখানে আমি পড়াচ্ছি, তোমরা শিখছো, বাট তোমাদের সঙ্গে যদি জ্ঞানের আদান প্রদান না হয়, মানে আমার যদি না হয়, আমি যদি জোর করে তোমাদের চাপিয়ে দিব, এই শোনো তোমরা চুপ করে শোনো, কেউ কথা বলবে না, একটা কেউ কথা বলবে না, কেউ কমেন্ট করবে না, আমি পড়িয়ে যাবো, ব্যাস যা আছে আমি তাই পড়িয়ে দেবো, আমি যা বলবো তোমাদের সেটাই শুনতে হবে, সেটা কি কখনো শ্রেণীকক্ষের প্রকৃত সংজ্ঞা হতে পারে? পারে না তো, নাকি? শ্রেণীকক্ষের প্রধান শর্তটাই হচ্ছে যেখানে স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদান, যেখানে শিক্ষককে শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ থাকে, তবেই তো তুমি জ্ঞানটা অবাধ হবে, তাই না? তাই তো, নাকি? ঠিক বললাম তো? তো দিস ইজ ওয়াই মাই ডিয়ার স্টুডেন্টস, যখন তোমরা শ্রেণীকক্ষ বলতে, যদি তোমাদের কখনো আপার প্রাইমারি ইন্টারভিউ হোক বা এসএলএসটি ইন্টারভিউ জিজ্ঞাসা করে শ্রেণীকক্ষ বলতে কি বুঝো, এই তিনটে শব্দ। শ্রেণীকক্ষ হচ্ছে সেই জায়গা যেখানে শিক্ষার
যেখানে শিক্ষার জন্য উন্মুক্ত, অবাধ এবং স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদান করার এক অনুকূল পরিবেশ। এবং এই স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদান কার মধ্যে হয়? শিক্ষক আর শিক্ষার্থী। শিক্ষার্থী যদি প্রশ্নই করতে না পারলো, শিক্ষার্থী যদি প্রশ্ন করতেই না পারলো শিক্ষককে, তাহলে সেই শিক্ষা বা সেই শ্রেণীকক্ষের শিক্ষাদান কি সম্পূর্ণ হয়? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের উত্তর অপেক্ষা। আবার রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ভালো শিক্ষক বলতে আপনি কি বোঝেন? কবিগুরুকে যখন জানতে চাওয়া হলো, বলো ভালো শিক্ষক বলতে আপনি কি বোঝেন? কবিগুরু কি বললেন জানো? বললেন ভালো শিক্ষক হলো সেই যে সারা জীবন খুব ভালো ছাত্র থাকে। আমার কথাটা কি তোমরা বুঝতে পারলে? ভালো শিক্ষক হলো সেই যে সারা জীবন খুব ভালো ছাত্র থাকে, সেই ভালো শিক্ষক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, শ্রেণীকক্ষ উন্মুক্ত, অবাধ এবং স্বতঃস্ফূর্ত জ্ঞানের আদান প্রদানের একটা জায়গা, যেখানে উন্মুক্ত মানে গোটা পৃথিবীর যে শিক্ষা, তুমি যে একটা গ্লোবাল ভিলেজে বাস করো, তুমি আজকের দুনিয়ায় দাঁড়িয়ে বিশ্বজনীনতার সঙ্গে তোমার কিন্তু একটা তোমার চেতনার সমন্বয় ঘটানো দরকার। তাই যখন স্বদেশী আন্দোলন হয়েছিল না, স্বদেশী আন্দোলনের কথা তোমরা জানো, ইতিহাসের লোকজন তো কিছু এখানে আছো। আচ্ছা, শম্পা খুব ভালো একটা কমেন্ট করেছে, সত্যি আমি শম্পার কমেন্ট থেকে আপ্লুত, বলেছে আপনি সত্যি খুব ভালো পড়ান, আমিও আপনার মতো পড়াতে পারি যেন ভবিষ্যৎ। ধন্যবাদ, ধন্যবাদ শম্পা। তো স্বদেশী আন্দোলন, তোমরা যারা ইতিহাসের লোকজন আছো বা যারা ইতিহাসে নও তারাও জানো, 1905 সালে যখন এই বঙ্গভঙ্গ করেছিল ইংরেজরা, বাংলাকে দুটো ভাগে ভাগ করেছিল, তখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। সেই স্বদেশী আন্দোলনের একটা প্রধান পলিসি ছিল যে আমরা ব্রিটিশ শিক্ষা বয়কট। এমনকি গান্ধী যখন অসহযোগ আন্দোলন করলেন, তিনি সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের শিক্ষানীতি বা শিক্ষা বয়কটের ডাক দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এটার প্রবল সমালোচনা বলেছিলেন শিক্ষাকে বয়কট করা উচিত নয়, কারণ শিক্ষা মানে এডুকেশন হচ্ছে এমন একটা জায়গা, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, তুমি যদি তাকে বয়কট করো তাহলে তুমি কিন্তু কুয়োর ব্যাঙ হয়ে থেকে। এই বিরাট যে পৃথিবী, এই বিরাট পৃথিবীর যে শিক্ষাক্রম, তার সঙ্গে ভারতীয়দের পরিচয় ঘটা, ভারতীয়রা শিখুক, ভারতীয়রা ইউরোপিয়ান ইতিহাস পড়ুক, পড়লেই তারা জানতে পারবে কিভাবে ফরাসি বিপ্লব হয়েছে, কিভাবে সাধারণ জনগণ 1789 সালে ফ্রান্সের যে বুর্জোয়া শাসন তাকে উৎখাত করে ফেলেছে। ভারতীয়রা জানুক যে ফ্রান্সে জুলাই বিপ্লবের কথা, কিংবা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে যে শ্রমিক আন্দোলন হয়েছিল, শ্রমিকরা তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যে লড়াই করেছিল, তার ইতিহাস যদি ভারতীয়রা না জানে, তাহলে ভারতীয়দের ভেতর চেতনা, শ্রেণী চেতনার জন্মাবে। বললাম, বুঝতে পেরেছি? শিক্ষা শ্রেণীকক্ষের শিক্ষাটা হবে কিন্তু বিশ্বজনীন। মনে রাখবে, তোমরা যখন পড়াতে যাবে, তোমরা যখন পড়াতে যাবে ক্লাসে, শিক্ষক হওয়ার অবশ্যই মনে রাখবে কথা। এবার আসবো নেক্সট পয়েন্ট, শ্রেণীকক্ষের উদ্দেশ্য বলতে কি বোঝায়। তাহলে উদ্দেশ্য তো আমরা জানি, শ্রেণীকক্ষের প্রধান উদ্দেশ্য হচ্ছে সামাজিক সহাবস্থান। দেখো আমার পিপিটিতে একদম সুন্দর করে লাইনটা দেওয়া আছে, তোমরা এই এই পুরো লাইনটার ভেতর শুধু এই দুটো ওয়ার্ড খুব ভালো করে পড়বে, সামাজিক সহাবস্থান। আমরা কেন পাঠাই স্কুলে বাচ্চা, ছোট থেকে বাচ্চাগুলোকে ওই নার্সারি স্কুলে কেন পাঠানো হয়, প্লে স্কুলে? ভাই তুমি সামাজিকভাবে কমিউনিটিতে বাঁচতে শেখো, তাই তো নাকি? সামাজিক সহাবস্থান। 2 নম্বর, সেটা কি? আত্মীয়তার অনুভূতি শিক্ষার্থীদের ভেতর। সে প্রথমবার যখন একটা বাচ্চা একদম ছোটবেলায় সে মা বাবার কাছে থাকে, তাই তো, মা বাবা বা তার প্রিয়জন, দাদু ঠাকুমা, দাদু দিদা ইত্যাদি, সে কিন্তু ওই মা বাবার যে একেবারে বলতে পারো যে নিশ্চিন্ত আশ্রয়, ঠিক আছে, যে নিশ্চিন্ত আশ্রয়, সেই নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কিন্তু সে বেরোতে চায় না, মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু যখন তাকে স্কুলে পাঠানো হয় যে তাকে না, সে কান্নাকাটি করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর সে তার মতো করে একটা বন্ধুত্বের জায়গা তৈরি, শিক্ষার্থীদের মধ্যে আত্মীয়তার অনুভূতি তৈরি করে। এবং তোমরা সবাই জানো, মানুষ হচ্ছে সামাজিক, বাঘ কিন্তু সামাজিক জীব নয়, সিংহ কিন্তু সামাজিক জীব নয়, তাই তো?
মানুষ হচ্ছে কিন্তু আমরা যদি এই যে সমাজ তৈরি করেছি, সমাজের আমাদের নাগরিক হিসেবে প্রত্যেকের একটা দায়বদ্ধতা রয়েছে। আমরা একটা গুড সিটিজেন হতে চাই। অতএব শ্রেণীকক্ষ কি করে? শ্রেণীকক্ষ আমাদেরকে ওই দিকটায় ঠেলে দেয় আস্তে আস্তে, যে তুমি জীবনে যাই হও না কেন, জীবনে একটা জিনিস হওয়ার চেষ্টা করো, খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা, দায়বদ্ধ নাগরিক, অর্থাৎ দায়বদ্ধ নাগরিকের মানে দায়বদ্ধ নাগরিকতা তৈরি। এই যে বললাম খুব ভালো মানুষ হবে, একটা সাহিত্যের কথা, বিখ্যাত সাহিত্য বাংলার, ঠিক আছে, যে কড়ি দিয়ে কিনলাম, তোমরা পড়েছো, ঠিক আছে, কড়ি দিয়ে কিনলাম, বিমল মিত্রের লেখা বিখ্যাত কড়ি দিয়ে কিনলাম। এটার উপর একটা সিনেমাও আছে, তাপস পাল সিনেমাটা, এবার সাহিত্যটা অসাধারণ। কড়ি দিয়ে কিনলাম একটা বিরাট উপন্যাস। সেই কড়ি দিয়ে কিনলাম উপন্যাসে যখন একেবারে শেষে গিয়ে ওখানে একটি চরিত্র ছিল, তার নাম ছিল দীপঙ্কর, এবং এই দীপঙ্করকে যখন মানে ওই দীপঙ্কর একটা অবৈতনিক স্কুলে পড়া, হঠাৎ করে তিনি এসে তার প্রধান শিক্ষককে বললেন যে আমি আর এই স্কুলে পড়াতে চাই, অবৈতনিক ভাবে পড়াতে, মানে কোনো টাকা নিতে। তো প্রধান শিক্ষক জিজ্ঞাসা করলেন, কেন তুমি পড়াবে না কেন? তুমি তো অবৈতনিক শিক্ষক, অথচ তুমি কোনো টাকা নাও না, অথচ শিক্ষার্থীদের ভেতর ছাত্রছাত্রীরা তোমাকে ভীষণ পছন্দ করে, তুমি পড়াবে না? এই উপন্যাসটা একদম শেষ পর্যায়ে, লাস্ট পাই। এবং তখন ওই আমাদের উপন্যাসের চরিত্র দীপঙ্কর বললেন যে আসলে আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, আমার সেই উদ্দেশ্য পূরণ হয়নি, তাই আমি অন্য স্কুলে চলি, মানে অন্য কোথাও চললাম, যদি পাই সেরকম কোনো ছাত্র যাকে আমি ওই উদ্দেশ্যটা তৈরি করতে চাই। কি সে উদ্দেশ্য? না, দীপঙ্কর ওই স্কুলের যারা বোর্ড পরীক্ষা দেবে তাদের কাছে গিয়েছিলেন, মানে শেষ ক্লাস, লাস্ট ক্লাস, যে ছাত্রছাত্রীকে তিনি নিজের হাতে তৈরি করেছেন, তাকে জানতে চেয়েছেন তোমরা ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও। কেউ বলেছিল ডাক্তার, কেউ বলেছিল ইঞ্জিনিয়ার, কেউ বলেছিল ব্যবসায়ী, কেউ বলেছিল শিক্ষক, কেউ বলেনি যে আমি ভালো মানুষ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, শ্রেণীকক্ষ বা শিক্ষার উদ্দেশ্যটাই হচ্ছে ভালো মানুষ করে, দায়বদ্ধ নাগরিক করে। তোমরা অনেকে এখান থেকে কিন্তু, যে ফাহিম বলেছে আমি বাংলা ছাত্র, আপনার কথা শুনে যা বললো আপনি সাহিত্য থেকেও ভালোবাসেন, একদমই। তো না, আমি এখানে বলেছি কড়ি দিয়ে কিনলাম ভাই সঞ্জয়, ঠিক আছে, ধন্যবাদ ফাহিম। তো যে বিষয়টা কথা তোমাদের বললাম, তোমরা যে এসএলএসটির ইন্টারভিউ দিতে যাবে, তোমাদেরকে এই প্রশ্ন করবেই যে আপনি শিক্ষক কেন হতে চান। তোমরা বলবে আমাদের এটা ছোট থেকে স্বপ্ন, এবং তখনই বলবে যে শিক্ষক বা শিক্ষার প্রধান উদ্দেশ্য। সবার আগে একটা লাইন তোমরা বলবে, আমার কথা একদম মাথায় ঢুকিয়ে রেখে দাও, যে স্যার আমরা শিক্ষক হতে চাই এই কারণের জন্য, শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ভালো মানুষ, ভালো মানুষ করে তো। সুভাষচন্দ্র বসুর নাম সবাই জানো, তোমরা কি জানো? সুভাষচন্দ্র বসু কোনোদিন সুভাষচন্দ্র বসু হতেন না যদি বেণীমাধব দাস না থাকত। আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার ফিজিক্সের স্টুডেন্ট ছিলেন, প্রথম শ্রেণীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। যদি সূর্য সেন অর্থাৎ মাস্টারদা না থাকতেন, প্রীতিলতা ওয়াদ্দেদার হয়তো ইংরেজদের অধীনে কোনো একটা চাকরি নিয়ে চলে যেতেন, ওইভাবে আত্মত্যাগ। তাই শিক্ষার বা শ্রেণীকক্ষ প্রধান উদ্দেশ্য হচ্ছে কি একটা দায়িত্বশীল নাগরিক বোধ তৈরি করা শিক্ষার্থী। আর তারপরে লাস্ট লাইন যেটা আছে, এটা তো আমরা সবাই জানি, তোমার বিএড করতে গিয়ে পড়েছো, যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের উদ্দেশ্য হচ্ছে জীবনে দক্ষতা অর্জন। হ্যাঁ ভাই, ওই ছোট থেকে একটা কথা তোমরা সবাই শুনেছো, বাড়িতে বাবা মারা বলতেন হয়তো, তাই না, যে কি লাইনটা বলো না, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। জীবনে দক্ষতা অর্জন করার জন্য শিক্ষা দরকার। শ্রেণীকক্ষ থেকেই ছেলে মেয়েদের মধ্যে সেই মোটিভেশনটা আমাদেরকে প্রবেশ করাতে হবে। এবার দেখ, ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে তোরা কিন্তু গাড়ি ঘোড়া ছুটতে পারবি, তোরা বড় জায়গায় পৌঁছতে পারবি, তাই তো? এই যে জীবন দক্ষতা অর্জন, এটা কিন্তু সেকেন্ডারি উদ্দেশ্য, এটা কিন্তু প্রাইমারি উদ্দেশ্য নয়, এটা সেকেন্ডারি। কিন্তু প্রথম উদ্দেশ্য যেটা হচ্ছে দায়বদ্ধ নাগরিক, অর্থাৎ ভালো মানুষ। কি আর সবার কাছে শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের উদ্দেশ্য বুঝতে পেরেছো? পিঙ্কি লিখেছে
ধন্যবাদ পিঙ্কি, ঠিক আছে, একদম একদম। এখানে তুমি যেটা বলেছো যে তাহলে স্যার শান্তিনিকেতনের প্রকৃতিটাই শ্রেণীকক্ষ, একদম। কবিগুরু তো ওই জন্যই প্রকৃতির মাঝেই তো শিক্ষা দেওয়ার কথা বলেছেন, নার্গিস, ঠিক আছে। কাকুলি লিখেছে অসংখ্য কঠিন জিনিস, ভালো, থ্যাংক ইউ। বেশ, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আসবো আমরা নেক্সট যে পার্টটা, শ্রেণীকক্ষ প্রক্রিয়া। দেখো এখান থেকে প্রচুর প্রশ্ন পেডাগোজিতে আসে। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে যখন মক টেস্ট করাবো অবশ্যই রাখবো, ঠিক আছে, তোমরা এখান থেকে বুঝতে করতেও পারবে। যেগুলো ভালো করে বোঝো, পেডাগোজি আসলে মুখস্থ করা যায় না, তুমি যত ভালো করে জিনিসগুলো বুঝতে পারবে না, তুমি সহজেই উত্তরগুলো করতে পারবে। শ্রেণীকক্ষ প্রক্রিয়া, শিক্ষকের আচরণ। শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকের আচরণ। আচ্ছা, শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত? শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত? শিক্ষক প্রথমে যেটা পড়াবেন তিনি সেটা প্রথমে পরিকল্পনা করে যাবেন, তাই তো নাকি? পরিকল্পনা ছাড়া তো পড়ানো হবে না। এই যে আমি তোমাদেরকে পড়াতে এসেছি তার আগে আমাকে পরিকল্পনা করতে হয়েছে যে আমি এইভাবে পড়াবো, এই যে জায়গাগুলোর কথা মেনটেন করি, তাই তো? নাম্বার ওয়ান। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে নির্দেশনা। দ্য দ্য ওয়ে অফ নলেজ, দ্য ওয়ে অফ নলেজ, বা বলতে পারো দ্য দ্য বা বলতে পারো দ্য প্রসেস ইন হুইচ আই এম গোয়িং টু গিভ মাই ইনস্ট্রাকশন টু দ্য স্টুডেন্টস। পদ্ধতি, যে পদ্ধতিটাতে আমি পড়ালে ছেলেমেয়েরা খুব ভালো করে বুঝতে পারে, যেটা আমরা বলে থাকি নির্দেশনা। দেখো আমার পিপিটিতে দেওয়া আছে, পিপিটিতে দেওয়া আছে, দেখো নির্দেশনা। অর্থাৎ যেখানে আমরা কি বলবো, ইনস্ট্রাকশন দেব, আমাদের ইনস্ট্রাকশনটা ভীষণ রকম কনস্ট্রাকটিভ, ভীষণ রকম কর্ডিয়াল, ভীষণ রকম হচ্ছে ফ্রেন্ডলি, একটা আত্মীয়তার সম্পর্ক থাকে আমাদের যারা শিক্ষার্থীরা, কর্ডিয়াল, খুব আন্তরিক হবে, যেখানে শিক্ষার্থীরা তুমি যে পড়াচ্ছ তোমার পড়ানোর সঙ্গে যেন তারা রিলেট করতে পারে, যেন তারা তোমাকে ভয় না পেয়ে যায়। যদি তারা ভয় পেয়ে যায় তারা কিন্তু কোনো প্রশ্ন, তোমরা শুনলে অবাক হবে। হয়তো তোমাদের মনে হতে পারে স্যার গল্পের বলছেন, গল্প না, সত্যি গল্প। আমার এক বন্ধু, সে আমেরিকায় পড়তে গিয়েছিল, পোস্ট গ্রাজুয়েশন করতে গিয়েছিল, যেটাকে পিজি বলে, ভারতীয়, তারপরে বাঙালি। ও কিন্তু এই ক্লাসরুম এডুকেশনের সঙ্গে কিন্তু যুক্ত, মানে পড়ানোটার সঙ্গে অভ্যস্ত। আমেরিকায় গিয়েও দেখে যে ইউনিভার্সিটিতে ওর ক্লাস হবে, যেদিন ও পৌঁছেছে তার দুদিন পর ক্লাস হবে, ক্লাসে 24 ঘন্টা আগে সিস্টেমটাকেই ভাবো তোমরা, শোনো শ্রেণীকক্ষের প্রসেস কেমন হতে পারে। ওর ক্লাস শুরু হওয়ার 24 ঘন্টা আগে ওর ক্লাসের যিনি পড়াবেন, যিনি প্রফেসর, তিনি একটা গুগল ক্লাসরুম বানিয়ে দিয়েছেন, এবং সেখানে ওর ইমেল আইডিতে মেলে যে টপিকটা পড়াবে সেই টপিক তো পাঠিয়েছেন, তার সঙ্গে রেফারেন্স পাঠিয়ে দিয়েছেন যে এই বইগুলো থেকে আমি পড়াবো ভাই, তুমি আগামীকাল আমার ক্লাসে পড়তে আসছো, টপিক হবে এইটা, আমি এই বইগুলো থেকে এই বইয়ের রেফারেন্স আমি ব্যবহার করব, তুমি পারলে পড়ে আসো, তুমি নাও পড়ে আসতে পারো। এবার ও যখন ক্লাসে গেছে ফার্স্ট টাইম, ও দেখে ওখানে যে সমস্ত বাকি স্টুডেন্টরা রয়েছে তারা ক্লাসে রয়েছে, ক্লাস শুনছে তারা, এবং তারা কিন্তু শিক্ষকের সঙ্গে কন্টিনিউয়াসলি ক্লাসে ইন্টারাকশন করে যাচ্ছে, কারণ শিক্ষক ওদেরকে বলেছেন আমি এই রেফারেন্সগুলো পড়ে থেকে পড়াবো, তোমরা এগুলো পড়ে আসো, মানে তোমরা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করো। কি বললাম বুঝতে পেরেছো? এটা কেন? এটা হচ্ছে ব্যবস্থাপনা, এই থার্ড পয়েন্টটা। ব্যবস্থাপনা মানে যেখানে শিক্ষার্থীদেরকে তুমি ক্লাসের মধ্যে পুরোপুরি এনগেজ করে দিচ্ছ। যদি এনগেজ করে ফেলতে পারো, দেখবে ওরা আর কথা বলছে না, ওরা একে অন্যের চুল টানাটানি করছে না, ওরা একে অন্যের পিছনে কাঠি করছে না, ওরা একে অন্যের ব্যাগ টানাটানি করছে না। একটা অদ্ভুত ক্লাসরুম তৈরি হবে যেখানে সবাই তোমার এই পুরো প্রসেস সঙ্গে এনগেজ। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক না কেন, এই নিয়ে আমার কিছু বলার নেই, ফাইন, ঠিক আছে। তো দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ দ্য প্রক্রিয়া, অর্থাৎ ব্যবস্থাপনা, যেখানে শিক্ষার্থীদের আচরণকে তুমি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারো। একজন শিক্ষকের প্রধান তিনটে কাজ: নাম্বার ওয়ান পরিকল্পনা, নাম্বার টু ইনস্ট্রাকশন, যেটাকে আমরা নির্দেশনা বলে থাকি, নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে ব্যবস্থা, যেখানে তুমি শিক্ষার্থীদের আচরণের উপর কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখছো। তোমরা যদি বিভিন্ন এমসিকিউ ক্লাস, মানে এমসিকিউ যদি সেশন দেখো,
এই আপার এই পেডাগোজি দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন নেয় যে আপনার ক্লাসে দেখা গেল একজন শিক্ষকের ক্লাসে ছেলেমেয়েরা প্রচন্ড রকমের কথাবার্তা বলছে, আপনার কি মনে হয় কিভাবে আপনি সেটা ক্লাসটা কন্ট্রোল? এই প্রশ্ন তোমাদের এই যে তোমরা এসএলএসটি ইন্টারভিউ যখন দিতে যাবে সেখানে এই একই প্রশ্ন। অর্থাৎ তোমার যে ক্লাসরুম এডুকেশন, শ্রেণীকক্ষের যে প্রক্রিয়া, সেটা যেন খুব জীবন্ত হয়, সেখানে যেন স্টুডেন্টরা তোমার ওই ক্লাসরুম প্রসেস সঙ্গে এনগেজ হতে পারে, তাহলে দেখবে ওই ক্লাসটার বোরিং হচ্ছে না। সত্যি কথা বলো, সত্যি কথা তোমরা বলো দেখিনি, তোমরা যারা আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাসে রয়েছো, লিলিমা পারিনি বলেছেন আপনার কথা বলার ধরন খুব সুন্দর, ধন্যবাদ লিলিমা। তোমরা যারা আমার সঙ্গে ক্লাসরুমে রয়েছে, এই আজকের এই ক্লাসরুম এখানে কিন্তু বোরিং মনে হচ্ছে ক্লাসটা? যদি কোনো মনে হয় অবশ্যই বলতে পারো কিন্তু যে হ্যাঁ স্যার বোরিং লাগছে। বোরিং লাগছে কিনা বলতে পারো। মানে কি? মানে এটাই হচ্ছে প্রসেস, যেখানে শিক্ষার্থীদেরকে তুমি যে টপিকটা পড়াচ্ছ তার সঙ্গে তাকে এনগেজ করো ভাই, তাহলে আর দেখবে তোমাকে ক্লাস নিয়ে ভাবতে হবে। ছেলেমেয়েরা তখন তোমাকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করবে, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস দ্য ফ্যাক্ট। এবার আসো ছাত্র আচরণ। শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষকও থাকবে, ছাত্র থাকবে, ছাত্রের আচরণটা কেমন হচ্ছে? মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছাত্রদের যে আচরণ শ্রেণীকক্ষের মধ্যে, বা ছাত্র মানে শিক্ষার্থী, ছাত্র ছাত্রী সবাই, তো যে বিষয়টা হচ্ছে যে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের ভেতর তারা যে সমস্ত কাজকর্মগুলো করবে, অর্থাৎ তারা তোমার প্রশ্নের উত্তর দেবে, তারা খাতায় লিখবে, তারা অ্যাসাইনমেন্ট জমা করবে ওই ক্লাসরুমটার ভেতর, তাদের এই যে অ্যাক্টিভিটিকে আমরা একটা প্রক্রিয়ার ভেতর ইনক্লুড করি, এবং সেই প্রক্রিয়াটার নাম কি? সেটার নাম হচ্ছে একাডেমিক লার্নিং টাইম, এএলটি। এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে, দেখো আমার পিপিটিতে দেওয়া আছে এএলটি। যদি বলে এএলটির ফুল ফর্ম কি, তাহলে এএলটির ফুল ফর্ম হচ্ছে একাডেমিক লার্নিং টাইম। অর্থাৎ যে সময় তুমি যে বিষয়টা পড়াচ্ছ সেই বিষয়টার উপর, সেই বিষয়টাতে কার্যকরীভাবে ফ্রুটফুলি, যেটাকে আমরা বলে থাকি ফ্রুটফুলি, যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টাকে আয়ত্ত করতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো বাবু, আমি তো অঙ্কের লোক নই, তাই আমি অঙ্কের এক্সাম্পল ইউজ করতে পারবো। ধরো তুমি ইতিহাস দিয়ে বলি, তুমি ধরো আকবরের ধর্ম পড়াচ্ছ, তো আকবরের তুমি যখন ধর্ম পড়াচ্ছ তখন তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আকবরের ধর্ম থেকে যে বিষয়টা তুমি পড়াচ্ছ সেটা যাতে প্রথমত না যে পরীক্ষায় দেবে সে সিলেবাসে থাকা দরকার, সেই পরীক্ষায় আসার মতো করে তোমাকে প্রথমত পড়াতে হবে। আর দ্বিতীয়ত, যখন তুমি আকবরের ধর্ম পড়াচ্ছ, আমি যেটা এক্সাম্পল হিসেবে ইউজ করছি, তখন যেন পুরো বিষয়বস্তুটাকে ওরা এমনভাবে অ্যাসিমিলেট করে যাতে ওদেরকে বাড়িতে গিয়ে আলাদা করে পড়তে। রামকৃষ্ণ মিশন তোমরা সবাই, বাবা মারা কেন তাদের ছেলেদেরকে মানে তাদের বাচ্চাদেরকে রামকৃষ্ণ মিশনে পড়াতে চায়? সেটা রহড়া রামকৃষ্ণ মিশন হতে পারে, সেটা আমাদের আমাদের সেটা আমাদের শ্রী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হতে পারে। কেন? আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিন, আমি এখনকার ছাত্র নই, এটা প্রথমে বলে দিই, আমি বাট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আমি শিক্ষণ যে প্রক্রিয়া, ওরা যেভাবে পড়াই, এই প্রসেসের সঙ্গে কোনোভাবে আমি যুক্ত ছিলাম। কিভাবে যুক্ত ছিলাম সেটা বলছি না। তো আচ্ছা, ফাইম বলেছে টিউশন পড়াই তো স্যার, ক্লাস 10-এ ছাত্রছাত্রীদের গল্প করে থামাতে পারছি না, কি করবো? স্বামী সরি ফাইম লিখেছে। তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আমি দেখেছি যখন পড়ানো হয়, মানে ওনারা ওই যে 45 মিনিট বা 50 মিনিট যে ক্লাসটা করান, বিশ্বাস করো ওই ক্লাস করার পর ওই বাচ্চাটাকে আলাদা করে কোনো টিউশন নেওয়ার দরকার নেই, ওই বাচ্চাটাকে আলাদা করে গিয়ে আবার আলাদা করে কোনো এক্সট্রা বই পড়া দরকার। মানে ক্লাসরুম এডুকেশনটা এমন দিচ্ছেন ওনারা সাবজেক্ট ওয়াইজ, যে ওখানে ওদের পুরো পড়া কমপ্লিট। শুনে তোমরা অবাক হবে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে আবাসিক মানে হোস্টেল যেটা রয়েছে, রাত্রি 10টার পরে কোনো হোস্টেলে আলো আর জ্বলবে না, মানে 10টার পরে তোমার পড়াশোনা করা চলবে। ওরা বিকেলবেলা স্কুল শেষ হয়, এসে খেলাধুলা করে, টিফিন করে, সন্ধ্যেবেলা প্রেয়ার হয়, দেন 7:30 থেকে ওরা 9:30 অব্দি পড়াশোনা, 2 ঘন্টা পড়াশোনা। 9:30 ওদের বেল বেজে যায়, খেতে চলে যায়, খেয়ে এসে রাত্রি 10টার মধ্যে লাইট অফ করে। মাই ডিয়ার স্টুডেন্টস,
দিস ইজ দ্য রিয়েলিটি। এবং দেখো জয়েন্ট এন্ট্রান্স বলো, আইআইটির পরীক্ষা বলো, সেখান থেকে দেখবে এই এই জায়গাগুলোতেই ছেলে মেয়েরা চান্স পায়। তার মানে এখানে বলা হচ্ছে এএলটি মানে একাডেমিক লার্নিং টাইম, সেটা এমন হবে ওই যে 45 মিনিট তুমি ক্লাসটা করাচ্ছ, সেই 45 মিনিট ক্লাসের ভেতর তুমি ওকে এমনভাবে একটা বাচ্চাকে তৈরি করবে যাতে বাড়ি গিয়ে তাকে আলাদা করে বই না পড়তে হয়, তাকে যেন এক্সট্রা টিউশন না নিতে হয়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে বা যদি প্রশ্ন আসে একাডেমিক লার্নিং টাইম বলতে কি বোঝায়, আনসার করতে পারবে তো সবাই? একটু কমেন্ট করে জানাও। বন্দনা, ধন্যবাদ। আচ্ছা, সুদীপ আমার আমার অবশ্যই কাজে লাগে, রাইট? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়েলিটি। এএলটি বলতে একাডেমিক লার্নিং টাইম, ঠিক তো? তাহলে শ্রেণীকক্ষ প্রক্রিয়া, সেখানে শিক্ষকের আচরণ, শিক্ষার্থী আচরণ, আশা করি আমি বোঝাতে পেরেছি। বেশ, এবার আমরা শ্রেণীকক্ষ প্রক্রিয়ার পর যাব শ্রেণীকক্ষের ভ্যারিয়েবলস। একটা ক্লাসরুম, তার কি কি ভ্যারিয়েবলস থাকতে পারে, তার কি কি বিভিন্নতা থাকতে পারে। প্রথমত হচ্ছে কন্টেন্ট ওভারল্যাপ। দেখো এইগুলো তোমাদের একটু মনে রাখতেই হবে। কন্টেন্ট ওভারল্যাপিং, ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে যে বড় সমস্যাটা হয় যে কন্টেন্ট ওভারল্যাপিং হয়ে যায়। মানে এটা আমি দেখেছি এই TWS একাডেমিতে যখন আমি SLST ক্লাস করিয়েছি তখন দেখেছি ছেলেমেয়েরা কন্টেন্টের ওভারল্যাপিংটা বুঝতে পারে না যে স্যার পরীক্ষার জন্য আমি কতটুকু পড়ব, মানে আমাকে যেটা আপনি পড়াচ্ছেন সেটা পরীক্ষার জন্য কতটুকু উপযোগী। তো এটাকে বলে কন্টেন্ট ওভারল্যাপিং। অনেক সময় কি হয়, অতিরিক্ত পড়ে ফেলে, হয়তো প্রয়োজন নেই, সিলেবাসের বাইরে গিয়ে অনেকে পড়ে ফেলে। কি বললাম বুঝতে পারছি? এটাকে বলে কন্টেন্ট ওভারল্যাপিং। অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্ন, তোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ভেতর পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে কিনা, আসবে কিনা, তার উপর ভিত্তি করে তোমার কিন্তু ক্লাসরুমটা, তোমার এই ক্লাসরুম এডুকেশনটা থাকে, যাতে কন্টেন্টের ওভারল্যাপিং না হয়। অর্থাৎ তোমাকে যেটুকু তোমার পরীক্ষায় আসতে পারে তোমাকে সেই পাঠ্যক্রমে সেই অংশটুকু কিন্তু পড়তে হবে। নাম্বার 2, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিযুক্ত সময়, যে সময়কালে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়া অংশগ্রহণ করে। ওই যে প্রথমে কথাটা বললাম যে তুমি পড়াতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে বলে দিলে, ধরো আগামীকাল তুমি পড়াবে, আগামীকাল তুমি একটা টপিক পড়া, ছেলে মেয়েদের বলে দিলে শোন আমি আগামীকাল এই বিষয়টার উপর তোদের সঙ্গে আলোচনা করব, তোরা সবাই পড়ে আসবে, কিন্তু আমি সবাইকে পড়া ধরবো, যে না পড়া বলতে পারি তাকে কান ধরে দাঁড় করিয়ে দেবো। না এরকম করবে না একদম, জাস্ট সেটা জোকস আপার্ট, আমি জাস্ট মজা করেছিলাম, ঠিক আছে? সঞ্চারী আমি তোমার প্রশ্নের উত্তরটা লাস্টে দিই, ঠিক আছে? তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে নিযুক্ত সময়, যেখানে কি, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়া অংশগ্রহণ, এটা নিয়ে আমার মনে হয় না বলার দরকার আছে, কারণ এটা নিয়ে আমরা একটু আগেই ইন ডিটেলসে আলোচনা করেছি। আর 3 নাম্বার যেটা হচ্ছে শ্রেণীকক্ষের সাফল্য, অর্থাৎ দিনের শেষে গিয়ে তুমি ক্লাসরুমে পড়ালে, তারপরে যখন ইভ্যালুয়েশন হচ্ছে, মূল্যায়ন হচ্ছে, তুমি দেখলে তোমার ওই 80টা স্টুডেন্টের ভেতর 80 জনই সে মূল্যায়নে সফলভাবে পাশ করেছে, দ্যাট ইজ কল্ড আ সাকসেস। আমি অবশ্যই চাইবো যে আমাদের TWS একাডেমি লাইভ সেশনে আপার প্রাইমারি টেটে এই যে অসংখ্য ছেলে মেয়েরা তোমরা যারা ক্লাস করছো, পম্পা বলো, সৌরভ বলো, চুমকি বলো, ফাহিম বলো, ঠিক আছে, বা আমি সবার নাম বলতে পারলাম না, লাস্ট 4 জনের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চাইবো শিক্ষক হিসেবে তোমরা সবাই 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 এখানে সবাই চাকরিটা পাও, অবশ্যই চাকরিটা পাও। এটাই হচ্ছে দিনের শেষে কি তোমাদের সাফল্য। আর তার চাইতে যদি বলো আরো বড় পরিতৃপ্তি, আমাদের আমাদের মানে TWS, অর্থাৎ তোমরা নির্ভুলভাবে সাফল্য পাও, দিনের শেষে গিয়ে প্রত্যেকে খুব ভালো শিক্ষক হও। আমি জানি তোমরা খুব ভালো প্রত্যেকেই শিক্ষক হবে, নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আচ্ছা ফাহিম, তোমার নাম বলছি না না, তুমি অনেকবার পয়েন্ট করেছিলে, বাট যাদের নাম বলি তারা প্লিজ কিছু মনে করবে না, আমি জাস্ট লাস্ট 4 জনের কমেন্ট ছিল বলে বললাম, সবার নাম বলতে গেলে ক্লাস টাইম পেরিয়ে যাবে, ঠিক আছে? সো হোয়াট এভার। আচ্ছা, জুলেখার নাম আমি বললাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস,
এটাই হচ্ছে শ্রেণীকক্ষের একটা খুব গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল। কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে তোমাদের যদি প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে যে শ্রেণীকক্ষের পরিবেশে মোট কটি ভ্যারিয়েবল থাকতে পারে বা কটি ভ্যারিয়েবলের দ্বারা শ্রেণীকক্ষের পরিবেশ প্রভাবিত হয়, আশা করি তোমরা উত্তর করতে পারবে। তিনটি ভ্যারিয়েবল, একটা কন্টেন্ট ওভারল্যাপিং, একটা হচ্ছে নিযুক্ত সময়, একটা সাফল্য, তাই তো? দিস দ্য ফ্যাক্ট। এবার যে বিষয়টা হচ্ছে শ্রেণীকক্ষের তো এই তিনটে হলো আমাদের প্রধান ভ্যারিয়েবলস। এই প্রধান তিনটে ভ্যারিয়েবলস দিয়ে আমরা কি করতে পারি বলতো? কন্টেন্ট ওভারল্যাপিং, নিযুক্ত সময়, সাফল্য, এই তিনটে ভ্যারিয়েবলস দিয়ে আমরা খুব ভালো একজন বিদ্যাসাগর বানাতে পারি, একই না? তাই তো? দারুণ একজন একাডেমিশিয়ান একটা বাচ্চা তৈরি করতে পারে, যে পড়াশোনায় হেভি, কোথাও কোনো জায়গায় সে ফেল করেনি, ফার্স্ট 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 হয়ে এসছে। এই তিনটে ভ্যারিয়েবল দিয়ে আমরা কি বানাতে পারি? একটা বাচ্চাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বানাতে পারি। বাট শ্রেণীকক্ষের যে অন্যান্য প্রক্রিয়া রয়েছে, এই অন্যান্য প্রক্রিয়া দিয়ে আমরা কি করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস? বিদ্যাসাগর তো আমরা তিনটে ভ্যারিয়েবলস দেব, বাট শ্রেণীকক্ষের যে অন্যান্য প্রক্রিয়াগুলো রয়েছে, অন্যান্য প্রক্রিয়াগুলো দিয়ে আমরা বিদ্যাসাগর থেকে দয়ার সাগর বানাতে পারি, বিদ্যাসাগর থেকে করুণা সাগর বানাতে পারি, যার মধ্যে মানবিক চেতনাটুকু থাকে। অর্থাৎ শ্রেণীকক্ষের অন্যান্য প্রক্রিয়াগুলো কি? শ্রেণীকক্ষের পরিবেশ ও মনোবল আজকের দিনের যেটা সবচেয়ে বড় সমস্যা। আজকের এই অতি আধুনিক পৃথিবীতে আমাদেরকে, মানে আমি যেখানে পড়াই অসংখ্য ছেলে মেয়েকে দেখি, মানে তোমরা এখন দেখবে, তোমরা রিসেন্টলি দেখবে ভারতের বড় বড় শহরগুলোতে, শুধু বড় বড় শহরগুলো, ইভেন যে আমাদের ছোট ছোট শহর বা গ্রামাঞ্চলগুলোতেও দেখবে মনোবৈজ্ঞানিক, মনোবিজ্ঞানী ডাক্তার, সাইকোলজি, কি বলে ওটাকে, তোমার সাইকিয়াট্রিস্ট, এই সাইকিয়াট্রিস্টদের আনাগোনা অনেক বেড়ে গেছে। বলো দেখিনি, আজ থেকে 15 থেকে 20 বছর আগে আমরা হাড়ের ডাক্তার দেখেছি, দাঁতের ডাক্তার দেখেছি, কোনো কি ওই মনো ডাক্তার দেখেছি? দেখিনি তো। সাইকিয়াট্রিস্টের নাম তোমরা কখনো শুনতে? আজ থেকে 15 থেকে 20 বছর আগে সৌরভ ভাই, হ্যাঁ সৌরভ মন্ডল, পাইনি তো দেখতে আমরা, পাইনি তো। কিন্তু এই সময়টা কেন দেখতে পাচ্ছি? কারণ সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা ফ্রাস্ট্রেশনের শিকার হচ্ছে, তারা ডিপ্রেশনের তারা শিকার হচ্ছে, এবং তারা ফ্রাস্ট্রেটেড হয়ে তারা ওষুধ খাচ্ছে, ডাক্তারদের কাছে নিয়ে যাচ্ছে বাবা মারা, তারা রীতিমতো ডিপ্রেশন ওষুধ খাচ্ছে। কেন হচ্ছে এটা? শ্রেণীকক্ষের পরিবেশ ও মনোবল। ছেলে মধ্যে ওর মনোবলই নেই, কোনো জোরই নেই, তারা ভাবতে পারছে না, তারা ভাবতে পারছে না যে তারা করতে পারে। তাই এই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আজকের পৃথিবী দাঁড়িয়ে, যেখানে একটা ইঁদুর দৌড় চলছে, আমার পাশের ফ্ল্যাটের বাচ্চাটা, ও তোমার চেয়ে বেশি নাম্বার কেন পেলো উত্তর দাও। ও তোমার চাইতে, ও জয়েন্টে সরকারিতে চান্স পেলো, তুমি কেন সরকারি চান্স পেলে না, উত্তর দাও। এই যেটা মেন্টাল টর্চার হচ্ছে, এই যে মনোবলের একটা মারাত্মক অভাব, তখন কি হচ্ছে তার মধ্যে যে কনফিডেন্স, সেই কনফিডেন্স কিন্তু গ্রো আপ করছে। শিক্ষকের উচিত যেটা, শ্রেণীকক্ষের পরিবেশের সঙ্গে মনোবল তৈরি করা। সেই মনোবল হচ্ছে 12 ফেল সিনেমাটা। আশা করি তোমরা এখানে অনেকেই দেখে থাকবে। হ্যাঁ, 12 ফেল সিনেমাটা দেখেছো তো সবাই? 12 ফেল। আর আমাদের আইপিএস যিনি, যার নাম ছিল যার নাম হচ্ছে শ্রী মনোজ শর্মা, তার জীবনের উপর এই বই সিনেমাটা তৈরি। যদি না দেখে থাকো, যারা যারা দেখোনি তারা অবশ্যই সিনেমাটা দেখবে। মোটিভেশন কাকে বলে? আরে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমাদের জীবন। সেখানে যখন ওর বাবা, মানে ওই আইপিএস হবে, ওরা প্রচন্ড গরিব, ওর বাবা ওকে জিজ্ঞেস বলছে যে হাম তো হর বক্ত হার হি যাতে হ্যায়, हम हर वक्त हार जाते हैं बेटा, हम बहुत गरीब है इसलिए हार जाते, हम कभी जीत नहीं पाएंगे, हम कभी जीत नहीं पाएंगे। উত্তরে তখনও কিন্তু আইপিএস হননি সেই মনোজ শর্মা, উত্তরে তার বাবাকে বলছেন, পাপা হারেঙ্গে তো কভি নেই। অর্থাৎ তুমি আমাকে যতই হারিয়ে দাও না কেন, তুমি আমাকে যতই হারিয়ে দাও, হারবো না। দিনের শেষ যতক্ষণ অবধি আমার প্রাণ আছে, ততক্ষণ আমি কিন্তু জেতার জন্য লড়াই করবই। সো দিস ইজ দ্য রিয়েলিটি। এই মোটিভেশনটা তোমাদের সবার মধ্যে থাকা দরকার।
এই মোটিভেশনটা তোমাদের সবার মধ্যে থাকা দরকার। জীবনে ঝড়ঝাপটা আসবে, হারতে তো হবেই। পৃথিবীতে এমন কোনো লোক নেই যে হারেনি, হেরেছে সবাই। হেরে বারবার করে মাটিতে পড়ে গেছে, সব হারিয়ে ফেলেছে, সব, ইচ এন্ড এভরিথিং। গোটা পৃথিবী হয়েছে যা, তুই শেষ ভাই, তোর দ্বারা কিচ্ছু হবে না। সেই মানুষটাই আবার ওই ধুলোবালি ছেড়ে উঠে দিনের শেষে গিয়ে কিন্তু আবার সে জিতেছে। এই বিষয়টা তোমরা সবাই, এটা শুধু ক্লাস নয়, এই যে ক্লাসটা চলছে শুধু ক্লাস নয়, তোমাদের জীবনের ক্ষেত্রে প্রত্যেকে এটা মনে রাখবে। তুমি কারোর সঙ্গে প্রতিযোগিতায় নামোনি, তুমি প্রতিযোগিতা করবে প্রত্যেক দিন তোমার নিজের সঙ্গে। তোমার খারাপ অভ্যেসগুলো বের করে দেবে, একদিনে পারবে না, প্রত্যেক দিন করার চেষ্টা দেখবে। দিনের শেষে গিয়ে তুমি তোমার সঙ্গে যে সবচেয়ে বড় তোমার কম্পিটিটর হচ্ছে তুমি। তোমার ভেতরে খারাপটাকে আস্তে 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 সরানোর তুমি চেষ্টা করবে। একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে তুমি চেষ্টা করবে, দেখবে আর ওই নেগেটিভ মাইন্ডসেট আসছে, যা হচ্ছে। দিস ইজ ওয়াই শিক্ষার্থীদের কিন্তু পরিবেশ ও মনোবল বাড়াতে হবে। নাম্বার 2, শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়াতে চেষ্টা করতে হবে, নেতৃত্বের ভূমিকা অংশগ্রহণের সুযোগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গোপাল অতি সুবোধ বালক, গোপাল রাখাল পড়েছ? আগে বলো। গৌতম ভদ্রের একখানা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে গোপাল রাখাল দ্বন্দ্ব সমাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গোপাল রাখাল পড়েছো সবাই? ছোটবেলায় সবাই পড়েছো। কি বলেছো বলতো? গোপাল অতি সুবোধ বালক, তাই তো? ফার্স্ট লাইনটা ছিল গোপাল তাহার পিতামাতার কথা শুনিয়া চলে, গোপাল বিদ্যালয়ে যায়, খুব ভালো করে পড়াশোনা করে, এবং গোপাল বড় হয়ে খুব ভালো মানে খুব বড় চাকরি করবে। রাখাল, রাখাল কিন্তু দুষ্টু ভালো। ভাই আমাদের গোপালে গৌতম ভদ্র যখন পড়ে, গৌতম ভদ্র বিখ্যাত একজন ইতিহাসকার, গৌতম ভদ্র পরে যখন গোপাল রাখাল দ্বন্দ্ব সমাসের বইটা লিখলেন, অসাধারণ। পারলে এখনো পড়বে। আচ্ছা, সঞ্জয় বলছে পড়েছি। তো তোমার সেখানে গৌতম ভদ্র বললেন যে বিষয়টার কথা, সেটা হচ্ছে এটাই যে আমাদের গোপালের দরকার নেই, আমাদের সমাজের দরকার রাখালের মতো ছেলে। যারা দুষ্টু, হ্যাঁ দুষ্টু, কিন্তু যারা সমাজকে সামনে থেকে পরিবর্তন করার জন্য নেতৃত্ব দেয়। কি বললাম বুঝতে পেরেছো তো? সেই সময় বিদ্যাসাগর উপাধি একা ঈশ্বরচন্দ্র পাননি, শোনো। তিনি সংস্কৃত কলেজ থেকে যখন 1839-এ পাশ করলেন, ওই বিদ্যাসাগর উপাধিটা সংস্কৃত কলেজ থেকে দেওয়া হতো। আরো 3জন পেয়েছিলেন, সেই 3জনকে আমরা কি চিনি? তারা তো বিদ্যাসাগর উপাধি পেয়েছেন, চিনি কি? চিনি না তো, আমরা মনে রাখিনি তো। বিদ্যাসাগরকে কেন মনে রেখেছি? তিনি রাখাল ছিলেন। তিনি চাইলে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজের মতো জায়গায় উনি প্রফেসর ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রফেসর হিসেবে বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দিতে পারতেন, সম্মান যশ খ্যাতি সব পেতেন। কিন্তু ওই যে বললাম, নেতৃত্ব, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই তিনি এগিয়ে আসলেন এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা, বিধবা বিবাহ পরিবর্তন করলেন। দিনের শেষে কি পেলেন? কিচ্ছু পাননি। মানুষরা দিনের শেষে গিয়ে সব হারিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার লেখা চিঠি থেকে জানতে পারি আমরা, শেষ জীবনটা কাটিয়েছিলেন ছোটনাগপুরে, আমাদের কারমাটারে। তোমরা যদি কখনো রাঁচি হাতিয়া বলে একটা ট্রেন আছে, রাঁচি হাতিয়া ট্রেনে যাও, একটা স্টেশন পাবে, স্টেশনটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টেশন, জংশনও বটে। সেখানে শেষ জীবনটুকু কাটিয়েছেন শম্ভুচন্দ্র তার ভাইকে লেখা চিঠিতে জানাচ্ছেন, কি লাভ করলাম এত এত কিছু করে। তিনি বাঙালি জাতিকে স্বার্থপর এই বলে তিনি দোষ দিচ্ছেন। কিন্তু এই যে বললাম, আমাদের দরকার কেমন? আমাদের দরকার রাখালের মতো ছেলে, যারা এককেন্দ্রিক হবে না। ওই পড়াশোনা শিখে নিলাম, ফরেনে চলে গেলাম, বাবা মাকে ভুলে গেলাম, আমি আমার মতো করে লাইফস্টাইল। তোমার তাতে সমাজের কি লাভ হলো? কিছু লাভ হয়েছে? তুমি তোমার জ্ঞান অর্জন করেছো দেশ থেকে, তুমি চলে গেছো বিদেশে, সেখানে বড় মোটা টাকা মাইনে চাকরি করছো, সমাজ তোমার কাছে কিচ্ছু পায়। তাই শিক্ষার্থীদের নেতৃত্বের ভূমিকা অংশগ্রহণের সুযোগ দিতে হবে, করতে হবে। এটা কায়া করতে হবে, শিক্ষককে করতে হবে ক্লাসরুমের ভেতরে, যাতে সে যেন খুব ভালো একটা মানুষ হতে পারে। মানুষ, ভূপেন হাজারিকার গান আছে না, মানুষ মানুষের জন্য। এই মানুষ মানুষের জন্য এই তত্ত্বটা সে যেন রিয়েলাইজ করে। আর শ্রেণীকক্ষের প্রক্রিয়ার পরিবর্তন ছিল সরাসরি শিক্ষার্থীদের সাফল্যের উপর নির্ভর করে। লাইনটা শুনতে তোমাদের কঠিন মনে হতে পারে, এই লাইনটাকে আমি খুব সহজভাবে বলি এইটাই, যে শ্রেণীকক্ষে যখন শিক্ষার্থীদের পড়ানো হবে, তাদের পড়ানোর প্রক্রিয়া
চেষ্টা করতে হবে পড়ানোর প্রক্রিয়ার মধ্যে অভিনবত্ব আনতে। অভিনবত্ব আনতে, অভিনবত্ব ইন দ্য সেন্স প্রত্যেক দিন তুমি চেষ্টা করবে যখন ছেলে মেয়েদেরকে পড়াতে যাবে, এই যে বললে অনেকেই তোমরা টিউশন পড়ান, তোমরা অনেকেই টিউশন পড়াও তোমরা, ঠিক আছে, সায়ন্তিকা না এটা করলে একদম চলবে না। তোমরা অনেকেই টিউশন পড়াও বললে, এই ফাহিম বলেছে বোধহয় বা কেউ একজন বললো, ঠিক আছে। তো যে বিষয়টা কথা বললাম সেটা হচ্ছে যে, তো যে যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ ফাহিম বলছিল যে আমি স্যার কথা বলবো, ওরা কথা বলে। তো এই জায়গাটা না চেষ্টা করতে হবে তোমাকে, যে তুমি প্রত্যেক দিন যখন পড়াতে যাবে কিছু না কিছু তোমার কিছু অভিনবত্ব ক্লাসের মধ্যে আনতে। অভিনবত্ব যদি তুমি না আনতে পারো না, তাহলে ক্লাসটা একসময় কি বলতো খুব মোনোটোনাস হয়ে, ও মানে কি বলতো সেই আমাদের প্রত্যেকে, আমরা স্কুল জীবনে, আমাদের স্কুল জীবনে প্রত্যেকেরই এরকম অনেক এরকম কোনো না কোনো স্যার বা ম্যাডামের সঙ্গে আমাদের পরিচয় জীবনে ঘটেছে, যারা ক্লাস করতে গেলে ঘুমোতাম। হ্যাঁ কি না, আমি অন্তত ঘুমিয়েছি, তোমরা অনেস্টলি কিন্তু বলবে, অনেস্টলি কিন্তু বলবে, ঠিক আছে, তাই তো। মানে সেই স্যার বা ম্যামের ক্লাস এলেই ছেলেমেয়েরা মানে বন্ধু বান্ধবকে দেখেছি ক্লাস বাঙ্ক করে দিত, পালিয়ে যাও, অথবা চুপচাপ ঘাড় নামিয়ে শুনতো, তাই তো। আমাদের জীবনে এরকম স্যার ম্যাডামদের সঙ্গে আমাদের স্কুল লাইফে আলাপ হয়েছে। সেটা করা চলবে না, যাতে ছাত্রছাত্রীরা মোনোটোনাস না হয়ে যায়, একঘেয়েমি না হয়। ওই স্যার গড়গড় করে পড়িয়ে গেলেন, আমরা চুপচাপ শুনলাম, ব্যাস ক্লাস শেষ হয়ে গেল। স্যারও গেলেন আমাদের এবং তিনি যা পড়ালেন সেটা আমাদের মাথা থেকেও কিন্তু বেরিয়ে আউট হয়ে গেল না, এটা করলে চলবে। যেটা করতে হবে শ্রেণীকক্ষের প্রক্রিয়ার পরিবর্তনশীলতা, অর্থাৎ আমাকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন যাতে অভিনব পদ্ধতিতে আমি ছেলে মেয়েদেরকে পড়াতে পারি, শিক্ষার্থীদের মধ্যে সেই অভিনবত্ব যদি আনতে পারো, দেখবে শিক্ষার্থীদের সেই পড়াটাই কিন্তু খুব এনজয় করছে। তাই শ্রেণীকক্ষের তিনটে ভ্যারিয়েবলস, কন্টেন্ট ওভারল্যাপিং, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে সাফল্য, এই তিনটে হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি যে বললাম, শ্রেণীকক্ষের পরিবেশ আর মনোবল তৈরি করা, ছাত্রছাত্রীদের পজিটিভিটি দিক থেকে তৈরি করা, শিক্ষার্থীদেরকে নেতৃত্বের ভূমিকায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, আর পড়ানোর যে তোমার প্রসেস, দ্য ওয়ে ইউ আর লার্নিং, ইউ হ্যাভ টু মেক সাম ইম্পর্টেন্ট চেঞ্জেস ইন ইউর ডেলি টিচিং লার্নিং প্রসেস। কি বললাম বুঝতে পেরেছো তো? বেশ, এবার আমরা যেটা বলবো শিক্ষাদানের পদ্ধতি। মাই ডিয়ার স্টুডেন্টস, শিক্ষাদানের পদ্ধতি মানে শিক্ষাদান আমরা শ্রেণীকক্ষের মধ্যে পড়াবো, সেই শিক্ষাদানের যে ব্যাপারটা, তার পদ্ধতিটা কেমন হওয়া উচিত? শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। প্রথমত শিক্ষক যিনি পড়াতে যাবেন তাকে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, তথ্যের প্রাথমিক উৎস হিসেবে বিবেচনা করা হয়। তথ্যের প্রাথমিক উৎস, যেখানে তিনি হচ্ছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে তিনি হচ্ছেন কিন্তু কি তথ্যের প্রাথমিক ভান্ডার। নাম্বার টু, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে ওই যে বললাম তুমি যে কালকে যেটা পড়াবে ছেলে মেয়েদেরকে বলে দিলে কালকে তোরা পড়ে আসবি, এবার ওরা পড়ে এসছে, তুমি দেখো এবার ওদেরকে প্রশ্ন করা শুরু করলে, বল তোদেরকে তো কাল পড়া দিয়েছিলাম, তোরা কি সবাই পড়ে গেছিস? হ্যাঁ স্যার পড়ে, হ্যাঁ ম্যাডাম পড়ে। আচ্ছা খুশবু, তুমি কমেন্ট করো, অবশ্যই আমি তোমার কমেন্ট, ঠিক আছে, কারণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক ছেলে মেয়ে কমেন্ট করছে তো, ঠিক আছে, হ্যাঁ, তো সেই জন্য আর কি, মানে সবার কমেন্ট তো দেখা যাচ্ছে না। তো শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা তোমাকে কিন্তু যে বিষয়টা পড়াচ্ছ তার উপরে তিনি কিন্তু তোমাকে তথ্য দেবে। এবং বিষয় কেন্দ্রিক পদ্ধতি, অর্থাৎ সাবজেক্ট ওরিয়েন্টেড এডুকেশন, যেখানে কিন্তু একটা বিষয়কে রেখে তুমি পড়াচ্ছ, রাইট। অ্যান্ড ইন্টারেক্টিভ পদ্ধতি, এটা তোমরা সবাই মোটামুটি জানো, এটা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করেছি। এবং যেটা হচ্ছে গঠনমূলক দৃষ্টিভঙ্গি, সবসময় লক্ষ্য রাখবে তুমি যেটা পড়াচ্ছ সেখান থেকে সেই শিক্ষার্থীরা যেন ইতিবাচক, পজিটিভ বা কনস্ট্রাকটিভ সেন্স অফ পারসেপশন, মানে মানে তার মধ্যে কোনো ধরনের কোনো যেন ফ্যানাটিজম, কোনো ধরনের কোনো যেন সুপারস্টিশন, কুসংস্কার, ধর্মান্ধতা জন্ম না। অর্থাৎ তুমি তারা কি করছো, গঠনমূলক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করছো, যে গঠনমূলক দৃষ্টিভঙ্গি দ্বারা সে সমস্ত বিষয়গুলোকে যুক্তির মাধ্যমে বিচার বিবেচনা করে সে কিন্তু পড়াশোনা করতে। এটা হলো শিক্ষাদান। এবার আসবো শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে।
আচ্ছা, খুশবু লিখেছে আমার সাবজেক্ট হিস্ট্রি, আপনার ক্লাস খুব ভালো লাগে, ধন্যবাদ। ঠিক আছে, বেশ। এবার আচ্ছা আচ্ছা, আমাদের মনুয়ারা খাতুন লিখেছে। আচ্ছা মনুয়ারা, আমি তোমার কমেন্টটা দেখতে পেয়েছি, ঠিক আছে, তুমি আমার বলেছো দেখতে পাচ্ছ না, দেখিয়েছি। শিক্ষণ পদ্ধতি, তাহলে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি রাখতে পারি? প্রথম পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা একেবারে কেউ অস্বীকার করতে পারি না, বক্তৃতা পদ্ধতি, তাই তো? অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি দ্য লেকচার মেথড, হ্যাঁ কি না? অর্থাৎ লেকচার মেথড। সেকেন্ড হচ্ছে প্রদর্শন পদ্ধতি। প্রদর্শন পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি মানে কি? মানে ওই যে বলেছিলাম তোমাদের প্রথম ক্লাসটা, যে তুমি যখন ওদেরকে পড়াবে যে শাহজাহান, জানিস তো তোরা, শাহজাহানের আমলে মুঘল স্থাপত্য ভারতের সুবর্ণ যুগ ছিল, তখন ওরা বলবে স্যার মুঘল স্থাপত্যটা কি, বা ম্যাডাম মুঘল স্থাপত্যটা কি। এবার তখন যদি তুমি পিপিটিতে তাজমহল দেখালে ওদেরকে, তাজমহলের প্রত্যেকটা পিলার দেখালে, লাল কেল্লা দেখালে, কুতুব মিনার দেখালে, তাহলে ওরা কি রিলেট করতে সেই জিনিসটার সঙ্গে, এটা বলে প্রদর্শন পদ্ধতি। তাহলে বক্তৃতা পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, খুব ভালো করে মনে রাখবে। অনুসন্ধান পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি মানে ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এটা বিখ্যাত সিনেমার ডায়লগ, আমাদেরকে অবশ্যই কিন্তু এই ডায়লগটা বলতে হবে কোন সিনেমার, বিখ্যাত সিনেমা। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। জিনিসটা হচ্ছে, ভৈরব লিখেছে আপনার ক্লাসটা 2 আওয়ার্স হলে ভালো হতো। না না, সুমন ধন্যবাদ ভাই। যে কথাটা বলছিলাম, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বাচ্চাদেরকেও ঠিক একইভাবে ভাবো, তোমরা ভাবতে দাও। অনুসন্ধান পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা অন্বেষণ আবিষ্কার করে। ধরো অঙ্ক, অঙ্কের মতো একটা সাবজেক্ট, অঙ্ক সাবজেক্টটা এমন একটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, তুমি যেটাকে সাধারণভাবে এক্সাম্পল দিতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? সরি। কিন্তু যখন তুমি এবার দেখো, করা যায়। তুমি যখন একটা বাচ্চাকে ক্লাসে পড়াতে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক পড়াবে, তার আগে যদি তুমি তাকে সহজ উদাহরণ হিসেবে বললে, যাই শোন, একটা কাজ কর, যা বাইরে ফলের যে দোকানটা রয়েছে, তুই সেই ফলের দোকান থেকে আমার জন্য 4টে আপেল কিনে নিয়ে, হ্যাঁ নে, তোকে আমি টাকা দিলাম 50 টাকা। 4টে আপেলের দাম কি হবে সেটা নিবি, বাকিটা ফেরত নিয়ে আসবে। এবার ও যখন যাবে, বলবে আপেলের দাম কত, 1 কিলো আপেল, আমার 4টে আপেলে কত না, 500 গ্রাম, 4টে আপেল। এবার তুমি ওকে জিজ্ঞাসা করবে, আচ্ছা যদি 500 গ্রাম আপেল এনেছিস, কত করে আপেলের দাম, আপেলের কেজি কত করেছিল, কত টাকা দিয়ে পেলি, কত টাকা দিলি, কত টাকা ফেরত পেলি। দিস ইজ কল্ড অনুসন্ধান পদ্ধতি, মানে সরি, সমস্যার সমাধানের পদ্ধতি। যেখানে তার পরের দিন তুমি যখন লাভ ক্ষতির অঙ্ক বলবে, ও হয়তো উত্তর দিতে পারবে না তোমার প্রশ্ন, ও হয়তো ভুল করতে পারে, ও হয়তো বেশি টাকা আনতে পারে, কম টাকা ফেরত আনতে পারে। বিষয়টা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, ও কিন্তু শিখবে। পরের দিন তুমি যখন লাভ ক্ষতির অঙ্কটাকে পড়াতে দেবে, মানে তুমি করাবে লাভ ক্ষতির অঙ্ক, তখন কিন্তু রিলেট করতে পারবে, আচ্ছা স্যার আমাকে গতকাল 500 আপেল কিনতে পাঠিয়েছিলেন, আমি এই ভুলগুলো করেছিলাম। দিস ইজ কল্ড সমস্যা সমাধানের পদ্ধতি। এই 4টে পদ্ধতি খুব ভালো করে মনে রাখবে, রাইট? আমি কেন তোমাদেরকে বলছি, গল্পের আকারে এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি। আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমরা অনেকেই হয়তো ইন্টারভিউতে দিতে যাবে, মানে ডেমো বা এসএলএসটি, তোমাদের এখান থেকে প্রশ্ন করতেই পারে যে আচ্ছা শিক্ষণ পদ্ধতির মধ্যে সমস্যা সমাধানের পদ্ধতির একটা সহজ উদাহরণ দিন তো। আপনি আপনি আপনার পড়ানোর ক্ষেত্রে কিভাবে সমস্যা সমাধানের পদ্ধতিকে আপনি আপনার ক্ষেত্রে কাজে কাজে ক্ষেত্রে লাগান, এই এক্সাম্পলগুলো দিয়ে। মানে অনেকের প্রাইমারি এরও ইন্টারভিউ হয়তো অনেকের আছে। টাইম কি লিখেছো ভাই? হ্যাঁ, সুবর্ণা বলি, ঋত্বিক ঘটক, ঠিক। এবং ফাইনালি যেটা বলা যেতে পারে, শ্রেণীকক্ষের ভেতরে কার্যকলাপ, সেটা আমরা বলেছি, শেখার কার্যকলাপ। এবং একটা হচ্ছে কার্যক্রমের সারসংক্ষেপ, অর্থাৎ প্রথমে মৌখিক প্রশ্ন উত্তর করা, কেস স্টাডিজ করা, সমবায় শিক্ষা মানে কমিউনিটি এডুকেশন। কমিউনিটি এডুকেশন মানে সেখানে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ কোনো প্রকার ভেদ থাকবে না। কি বললাম বুঝতে পেরেছো তো? এটা বলে সমবায় শিক্ষা। গ্রুপ প্রসেসিং, একটা গ্রুপ তৈরি করে দিলে, গ্রুপ করলে কি বোধ মধ্যে কমিউনিটি বোধ, একটা কমিউনিটি সেন্স তৈরি হবে, কমিউনিটি ব্যাপারটা সম্পর্কে আইডিয়া তৈরি হবে। শেখার কথোপকথন, তত্ত্বকে অনুশীলনের সাথে সম্পর্কিত করা, এবং যত বেশি সংখ্যক মডেলিং করানো। মডেলিং ইন দ্য সেন্স, ওদেরকে এই মডেলিংটা ইতিহাসও হয়, ভূগোলে হয়, এবং বিশেষ করে বিজ্ঞানের সাবজেক্টগুলোতে বেশি মডেলিং করা হয়।
যে মডেলিং প্রসেস দেখবে তোমরা অনেক সময় যে ওয়ার্কস মানে হয় ফেস্ট হয় স্কুলগুলোতে, বার্ষিক যখন অনুষ্ঠান হয় তখন সেখানে কিন্তু অনেক স্টল দিয়ে ওরা বিভিন্ন মডেল রাখে, যেখানে মডেলগুলোর মাধ্যমে ওরা কিন্তু প্রসেসটাকে বোঝায় যে ঠিক কিভাবে কোন পদ্ধতিতে এই মডেলগুলো কাজ করে। এটা হচ্ছে শ্রেণীকক্ষের ভিতরে কার্য। আর বাইরের কার্যকলাপ তোমরা সবাই জানো, মাঠে খেলানো, ঘুরতে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠান করা, সঙ্গীত গান বাজনার অনুষ্ঠান করা, বা ড্রামা অর্থাৎ যেটা আমরা নাটক বলি সেটা অনুষ্ঠান করা, এবং কিভাবে তোমাদের এই কালচারাল প্রোগ্রামগুলোকে তোমরা করতে পারো, এই বিষয়গুলো কিন্তু শ্রেণীকক্ষের বাইরে কার্যকলাপ হিসেবে আমরা পরিগণিত করতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমার আজকের আলোচনা রিগার্ডিং দ্য ক্লাস। ঠিক আছে, তো আমার আজকের সেশন এই পর্যন্ত। তোমরা যারা বলছে